আইটি তারাও তো একসাথে পাঁচটা ডিপার্টমেন্টের যতগুলো কোর্স রানিং আছে, ধরেন পাঁচটা ডিপার্টমেন্টে অল 24 একসাথে যতগুলো স্যার মনে হয় এভাবে করে যে উনি হচ্ছে এটা থেকে মনে হয় সেভ করার সময় নাম লিখেছে। আচ্ছা, এটা নিয়ে রেকর্ড শেষ হলে আমি কথা বলবো। আমি আসলে সময় পাই না, তো ব্যাক টু ব্যাক ক্লাস থাকে, ওইটা করা হয় না। আচ্ছা, চেষ্টা করব। শুভ সকাল। ওয়েব প্রসেসিং এর 5 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা এই যে এয়ারব্রাশ পেইন্টিংটা দেখব। এয়ারব্রাশ পেইন্টিং আপনারা আগের দিন আমি দেখাইছি ইতিমধ্যে। আর ডিজিটাল প্রিন্টিং এর ভিতর এই যে ফ্লকিং কে ডিজিটাল প্রিন্টিং এর ভিতর ফেলছে, এগুলো আমরা পড়ে থিকেনারে চলে যাওয়ার চেষ্টা করব আজকে। থিকেনার তো দূর আছে। ওকে, এয়ারব্রাশ পেইন্টিং এ কি হয় দেখেন। The dye is applied with mechanized airbrush which blows or sprays color on the fabric. এটা হচ্ছে গ্রাফিটির মতো আর কি। গতকালকে এয়ারব্রাশ দিয়ে গতকালকের ক্লাসে মনে আমি প্লে করে দেখাইছিলাম পেইন্টিং যেটা, যেহেতু আজকে আবার দুজন নতুন আসছেন। দেখছেন ভিডিওতে এন্ড পার্টিকুলার যেখানে স্প্রে করো সেটার উপরে কিছু সাইড থেকে কাপড় রাখিয়ে রেখে সামনে থেকে এয়ারব্রাশ দিয়ে স্প্রে করো যে ডিজাইনটা করতে চাচ্ছি। এই যে দেখেন, এগুলো দিন শেষে মিলে যায় একটা সাথে আরেকটা। এই যে ও যখনই একটা ছাঁচ ব্যবহার করবে, আবার চারিপাশে গাম মানে আঠা দিয়ে দিচ্ছে ওটা যাতে না নড়ে যায়, এরকম ছাঁচ ব্যবহার করে যখন সে প্রিন্টিংটা করতেছে, এটা কিন্তু স্টেনসিল প্রিন্টিং হবে, স্টেনসিলও হয়ে যাচ্ছে, এয়ারব্রাশও হয়ে যাচ্ছে, একসাথে দুইটা ট্রাই করে দিতে হবে। একটু এক্সপেন্সিভ বলতে অবশ্যই এটা কি হচ্ছে এক্সপেন্সিভ, ইংটা যে নষ্ট হয় যে হ্যাঁ, তবে ইংকে খুব বেশি অপচয় হয় না, মানে ইংকে আপনার টাকা বেশি খরচ হচ্ছে না। এই যতটুকু ইংক অপচয় হচ্ছে তার জন্য খুব বেশি অপচয় হওয়ার কথা না। এটা কিন্তু স্টেনসিল প্রিন্টিং এর উদাহরণ হয়ে গেল, কারণ এখানে একটা ছাঁচ ব্যবহার করতেছে। এই দেখেন ডিফারেন্ট টাইপস অফ ছাঁচ। কার্টুন নেটওয়ার্কের একটা প্রোগ্রাম ছিল ম্যাড, MAD, ওটা দেখছেন কেউ কোনোদিন? এটা অনেক আগে রন হতো। ওখানে হচ্ছে এরকম বিভিন্ন আর্টস এন্ড ক্রাফট, আর্টস এন্ড ক্রাফটের ইয়েগুলো ক্লাসিক ছিল ওই সময় দেখা এই শর্টকাটগুলো। আচ্ছা, তো তাহলে এই যে দেখছেন এই এয়ারব্রাশ আমি বললাম এটা আসলে ওইভাবে লার্জ স্কেলে প্রোডিউস হয় না। এটা তো আপনি বানায় নিতে পারেন। আপনি হচ্ছে ওই যে বোর্ড পেপার ছিলেন না, বোর্ড পেপার, মোটা যে কাগজগুলো, প্যাটার্ন পেপার, প্যাটার্ন পেপার আপনারা প্যাটার্ন বানাইছেন না, আমি আপনাদের করে দিচ্ছি ওয়ানে দিলাম না, ল্যাব দিলাম না, ওইরকম পেপার কেটে কেটেও আপনারা স্টেন দিয়ে বানাতে পারবেন। এই যে এরকম স্টেনসিল বানাতে পারবেন। রংটা যে স্প্রে করছে এটা তাহলে এই যে দেখতে হবে স্প্রে গানের দাম কত। স্যার নরমালি ইস্যু স্প্রে ইউজ করতে হয়, যে ফ্যান বা ফ্রি গাড়িগুলো তৈরি করতে সেই এই যে তারপর আলমারিতে হচ্ছে এই করে রং করে, এগুলো সব এয়ার বেস 3000 টাকা। যদিও এই স্প্রে গান নাই, হচ্ছে পাতলা স্প্রে গান ব্যবহার করছে ওখানে। স্যার এটা তো ইউজ এগুলো অনেক রং বের হচ্ছে বেস্টিং ওটা হ্যান্ডি ছিল। এই যে পেইন্ট স্প্রে গান, আর এইটা ইউজ করা হয় ফিনিশিং, এইগুলো ইউজ করা হয় ইসে যে আনলাইনে রং করা হয়। উপরে রং দেওয়া থাকে আর নিচ থেকে হাওয়া আসতে কম্প্রেসার থাকে। আপনার কি কেনার ইচ্ছা, মানে কেনার ইচ্ছা আছে নাকি? আর এই স্টেনসিলটা সচরাচর ওখানে যে স্টেনসিলটা দেখছেন ওটা প্লাস্টিক দিয়ে তৈরি করছে, কিন্তু আপনারা ওই যে বোর্ড পেপার দিয়ে হচ্ছে স্টেনসিল বানাতে পারবেন। এই
এবং বানানোর পর ওটা বেশি ইউজ করা যাবে না আর কি। ওটা একদিন ইউজ করেন? এক দুইবারও না, ওই বোর্ড পেপারটা আপনি মোটামুটি 1 মাস রেখে ইউজ করে এরপর যদি পানি টানি না লাগে আর আপনি বারবার যে ডিফারেন্ট টাইপের কালার করতেছেন ওটার উপর দিয়ে, তো ওটার উপর তো ওটার একটা ডিগ্রেডেশন হয় ভেতরে। তো প্রিন্টিং কোয়ালিটিটা আস্তে আস্তে আপনি যখন দেখবেন খারাপ হয়ে যাচ্ছে তখন আপনি বাতিল দিতে পারেন, বা আপনি যখন আশঙ্কা করবেন প্রিন্টিং কোয়ালিটিটা ফল করতেছে। তো এটার ফ্লো চার্ট কি সিম্পল ফ্লো চার্ট। শুরুতে হচ্ছে স্টেনসিলের মাধ্যমে অথবা ফ্রি হ্যান্ডে আপনি স্প্রে পেইন্টটা করতেছেন, তারপরে এটা বাতাসে এয়ার ড্রাই করতেছেন 30 মিনিট, এটা আপনি আলাদা কোনো ফ্লো ড্রায়ার কিছু ইউজ করতেছেন না। আর আপনি যদি আয়রনের মাধ্যমে হিট অ্যাপ্লাই করতে চান 150 ডিগ্রি সেলসিয়াসে হিট অ্যাপ্লাই করতে পারেন, অথবা আয়রনিং করতে পারেন 20 সেকেন্ড। আর আয়রনিং করার পরে এটা কনভেয়ার বেল্টের কথা যেটা বলতেছে, মূল কথা হচ্ছে এটা ইন্ডাস্ট্রিতে ম্যাস স্কেলে আমি এটার ব্যবহার দেখি না। এবং এটা সচরাচর ওই যারা কাস্টমাইজড টি-শার্ট পছন্দ করে বা যারা একটু আর্টিস্টিক মানে তারা নিজেদের জন্যই তৈরি করে নেয়, এবং যাদের এই রিসোর্সগুলো অ্যাভেলেবেল থাকে, স্পেশালি আর্টসের স্টুডেন্টরা, তাদের এসব গ্রাফিটি বা স্প্রে ক্যান এগুলো অ্যাভেলেবেল থাকে। যেমন আমার কাছে কি ছবি আছে, জিনিসগুলো কিন্তু সাবধানে ইউজ করতে হয়। অবশ্যই একটা ব্যাগের মধ্যে দেখছিলাম, বুঝিয়ে একটা ব্যাগের মধ্যে স্প্রে ক্যান দিয়ে পুরো একটা আর্ট করে দিয়েছে। এবার আপনাদের সাথে একটা হচ্ছে খারাপ অভিজ্ঞতা আমি শেয়ার করি। আমি নিজে স্প্রে পেইন্ট ব্যবহার করছিলাম একটা প্রজেক্টে, কি অবস্থা হয়েছিল? ওইটার ছবি এখন দেখাবো। ভালো হয়েছে? সেটা আপনি তো অনলি পিসি করে ফেলেছেন, পিসি শুধু পিসিতে সাপোর্ট করবে। আচ্ছা, আবার চালু করতেছি, সমস্যা নেই। ঠিক আছে? এটা দেখা যায়? কিসের উপরে করেছেন? এটা হচ্ছে ককশিট, এবং ককশিট দিয়ে আমরা হচ্ছে ইয়ে বানাইছিলাম। এই যে এখানে আমার আর আমার রুমমেট, আমাদের দুইজনের সায়েন্স প্রজেক্ট, আমাদের একটা সায়েন্স ফেয়ার হয়েছিল ইউনিভার্সিটিতে। এই যে ও হচ্ছে ড্রোন বানাইছিল, আর আমি হচ্ছে মাল্টিমিক্সার বানাইছিলাম। আমি বলতে আমার টিম, 4 জনের টিম। মাল্টিমিক্সার আপনারা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1-এ আশা করি পড়ছেন, যেখানে ডিফারেন্ট টাইপস অফ ফাইবার মিক্স করা হয়। হ্যাঁ স্যার, মিক্সিং এর মনে আছে যে কটনের বিভিন্ন গ্রেডের কটন একসাথে মিক্স করা হয়, অথবা কটনের সাথে জুট ফাইবার। এখানে স্যার এখানে মনে ব্লেন্ড ফাইবার তৈরি করা হয়, ব্লেন্ড ব্লেন্ডেড ফ্যাব্রিক না, ব্লেন্ডেড ইয়ার্ন। তো ওখানে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ফাইবার দেওয়ার জন্য ডিফারেন্ট হচ্ছে ইয়ে আছে, মানে ফিটিং সিস্টেম আছে। উপর থেকে ছবি, এটা কি স্প্রে রঙের এই যে এটা হচ্ছে উপর থেকে, আর এই উপরের এটা খোলা যায়। কভারটা যদি সরাই ফেলি, এই যে তাহলে ভেতরে ডিফারেন্ট চেম্বার আছে। আর নিচ দিয়ে এই যে কি বলে যেন পিনিয়ন সেট করেছিলাম, কনভেয়ার বেল্ট বানানোর চেষ্টা করছি। ওটা দিয়ে ফাইবার আমরা হচ্ছে ইনপুট দিয়ে, মানে পুরো ম্যানুয়ালি আর কি। কত এটা 2000 না 2500 এর ভেতর করছিলাম। আমরা হচ্ছে ট্রান্সফরমার কিনছিলাম, মানে বেশি দাম ছিল ট্রান্সফরমার আর মোটর। ওইটা দিয়ে এই কনভেয়ার বেল্টটা রান হবে,
আগে যদি ফাইবার গিয়ে জাস্ট ওই ল্যাব কি বলে মানে লেয়ার করবে, আস্তরণ করবে আর কি, কটনের আস্তরণ, নিচে জুটের আস্তরণ, কারণ এটা তো জাস্ট মানে ব্লো রুমের একটা অংশ। মাল্টিমিক্সার হচ্ছে ব্লো রুমের একটা অংশ। আমরা ব্লো রুম থেকে কি তৈরি করি? ল্যাব তৈরি করি, ল্যাব বা জুট, যেটা হচ্ছে সেদিন আপনাদের কম্বিং এক্সামের আগে কিছুক্ষণ দেখালাম। তো ওইটা আবার অনেক প্রসেস করতে হয়, কম্বিং করতে হবে, মানে কার্ডিং করতে হবে, ড্রয়িং করতে হবে, কম্বিং করতে হবে, এখানে জাস্ট ম্যাট তৈরি হবে। তো এবার যেটা আমাদেরকে দেখাচ্ছিলাম, এই যে স্প্রে পেইন্ট ব্যবহারের ফল দেখেন। নষ্ট মানে কি? জ্বলে গেছে, পক্সিট জ্বলে ড্যামেজ হয়ে গেছে। হার্ড ম্যাটেরিয়ালের উপর করে ঠিক আছে, কিন্তু জিনিসটা অ্যাসিডিক। আপনাদেরকে আমি ওটা বোঝাতে চাচ্ছি, সরি অ্যাসিডিক না, মানে আমি ফুল ওয়ার্ড ইউজ করছি। জিনিসটা হচ্ছে করোসিভ। করোসিভ কাকে বলা জানেন? করোসিভ মানে হচ্ছে ক্ষয়কারী, যেটা ক্ষয় করে ফেলে। সরাসরি এক্সপোজারে আসলে এই জন্য এই না, ওটা আপনাকে মানে খুবই অল্প পরিমাণে লিমিটেড একটা অ্যামাউন্টে ব্যবহার করতে হবে। আপনি যদি এভাবে ইউজ করেন তাহলে ড্যামেজ ফেব্রিকের জন্য আলাদা, স্যার ফেব্রিকের জন্য আলাদা, ফেব্রিকের জন্য আলাদা থাকতে পারে, এটা একটা কথা। এটা হচ্ছে গ্রাফিটির জন্য আলাদা পেইন্ট আলাদা, এবং এটা হচ্ছে গ্রাফিটির ক্যান। মানে আপনাদেরকে জাস্ট একটা সাবধান করে দিলাম আর কি, এরকম গ্রাফিটির ক্যান নিয়ে ভুল করে ভুল জায়গায় ইউজ করলে এরকম ড্যামেজ হওয়ার চান্স আছে। স্যার এরকম প্রায় 3-4 পদ্ধতি আছে, মানে স্প্রেটা বেশিরভাগ এই যে বলবো যে ফেব্রিকের জন্য আলাদা, ওইটার সাথে অন্যটার পার্থক্য কি? পার্থক্যটা হলো যে স্যার এটি আপনি কি এমনি নিজে দেখছেন বা কিনছেন? আমি প্রিন্ট মানে ওই দুইটার বৈশিষ্ট্যগত পার্থক্য কি এ ব্যাপারে আইডিয়া আছে? যেটা ফ্যাব্রিক ইউজ করা হয় ওটা হয়তো ওটার এই করোসিভ যে টেন্ডেন্সিটা কম, মানে ক্ষতি করার প্রবণতা কম। আর এটা কিন্তু অনেক বেশি টিকবে, মানে এই জিনিসটা যেটা হচ্ছে খুব মানে আপনার একটা কেমিক্যাল বন্ড তৈরি করে ফেলতেছে ওখানে। আপনি যেখানে স্প্রে করবেন ওই জায়গা থেকে এই যে দেয়ালে সচরাচর একবার গ্রাফিটি করা হলে তখন তো দেয়ালটা পুরোটাই রং করে ফেলতে হবে, আবার ইউজ করা যায় না। ফেব্রিক স্প্রে পেইন্ট আলাদা আছে, কনভেনশন নামে জানা নেই এটা। এটা তো জাস্ট ওই এটা মনে হচ্ছে প্রিন্ট মানে কেমিক্যালটা, এটা হচ্ছে ওই যে গানে গানে দিয়ে দেন ই করা হয়, তাহলে এটা ফেব্রিকটা ক্ষতি করে না। আর এগুলো দিয়ে করলে আমাদের এই সব পুড়ে যাবে, হ্যাঁ ছিদ্র হয়ে যাবে, ইভেন কাপড় কাগজও পুড়ে যায়। আর এবার হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্ট, জাস্ট জানার জন্য একটু দেখেন ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টটা কি। এ ডাই রেজিন মিক্সচার, এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ জিনিস জানার আছে আপনাদের জন্য। রেজিন, রেজিন হচ্ছে একটা কেমিক্যাল, যে কেমিক্যালটা আঠার মতো কাজ করে। শুধু আঠা না, এই রেজিনটা দিয়ে কম্পোজিট বানানো যায়। কম্পোজিটের নাম শুনছেন আপনারা? সারের ক্ষেত্রে কম্পোজিট শুনছেন না? আচ্ছা, এমনি কম্পোজিট মানে হচ্ছে কম্পোজিট এমন একটা বস্তু যেটা একাধিক প্রাকৃতিক এবং কৃত্রিম উপাদানের সংমিশ্রণে তৈরি হয় বিশেষ অ্যাপ্লিকেশনের জন্য, বিশেষ জায়গায় ব্যবহারের জন্য। একটা উদাহরণ হচ্ছে গ্লাস ফাইবার থেকে আমরা কম্পোজিট তৈরি করতে পারি, কম্পোজিট প্লাস্টিকটা ফিল্টার রেজিন ইউজ করে ওটা। তারপর হলো স্যার আমরা হলো যে ফেব্রিক, এটা কি বলুন তো? সেটা বোর্ড, এটা কম্পোজিট স্যার, কার্ড আর এসে জিনিসটা সেটা ইবোর্ড কি জানেন বলে ঠিক। এটাকে এমনি লোকাল মার্কেটে পার্টেক্সেল বোর্ড বলে। আর এটা হচ্ছে উড, পার্টেক্সেল বোর্ডের উড কম প্লাস কেমি মানে রেজিন কে মিক্সচার দিয়ে তৈরি করা হয়। আর খুবই মাঝে মাঝে কাগজ দেয় এই যে দেখেন 10% রেজিন, একটা পার্টেক্সেল বোর্ড আর 90% উড চিপস। উড চিপস মানে হচ্ছে কাঠের গুঁড়ো। না, এটা একটা
প্লাস হেলদি মিক্সচার, দুটো একসাথে মিক্স করা হয়। দুটো একসাথে মিক্স করে রেজিনটা কিসের মতো কাজ করে বলি, এই যে দেয়ালের ভেতরে যে দেয়ালটাকে দিয়ে তৈরি হচ্ছে বড় সিমেন্ট আর হ্যাঁ তিনটা মূল ম্যাটেরিয়াল মেইন জিনিসের মধ্যে পানি, সিমেন্ট, বালু আর তো প্রভাব সাইডগুলো ইট বালু সিমেন্ট। তো ইট গুলা শুরুতে জাস্ট সাজানো হয়েছে, কিন্তু ইট কি মোটেও এভাবে দাঁড়ায় থাকবে? হ্যাঁ, বালু দিয়ে দিয়ে ওই ভেতরের গ্যাপগুলো ফিল আপ করা হয়েছে, আর সিমেন্ট ওদের হচ্ছে একসাথে যুক্ত করে দিয়েছে, গামের কাজ করছে। তো এখানে এই রেজিনটা একসাথে বালির কাজও করছে, সিমেন্টের কাজও করছে। মানে ভেতরে যে গ্যাপগুলো থাকে, এমনি তো গ্যাপ ওরকম খুবই মাইক্রো স্কেলে গ্যাপ থাকে, কারণ কাঠের গুঁড়ো তো নিজেই বালির মতো, তাই না? ছোট ছোট, মানে এটা তো সলিড কাঠ না। তো ওইটার ভিতরে আপনি রেজিন দিলে সে একসাথে গ্যাপগুলোও ফিল আপ করবে, আর বাকি যে উড চিপস আছে সেগুলোকে একসাথে ধরে রাখবে। আপনাদের খায়রুল স্যার হচ্ছে স্যাম্পল ডেভেলপ করছে রেজিন দিয়ে, তা জানি না, কিন্তু আপনাদের খায়রুল স্যার উনি নিজে হচ্ছে মনে হয় রেজিন কিনছে, কিনে উনি নিজে বাসায় স্যাম্পল ডেভেলপ করছে, কম্পোজিট বানাইছে। একটা অজানা ফাইবার ব্যবহার করে, মানে একটা অজানা সোর্স থেকে, ন্যাচারাল সোর্স থেকে ফাইবার এক্সট্রাক্ট করছে, ফাইবার এক্সট্রাক্ট করে উনি রেজিন কম্পোজিট বানাইছে। ওটার ছবি ওনার কাছে চাইলে হয়তো পাওয়া যাবে, মানে ওটা নিয়ে রিসার্চ করতেছে আর কি, যে ওটার ফিজিক্যাল প্রপার্টিজ, ওটাকে আমরা কোন জায়গায় ব্যবহার করতে পারি, ওটার পারফরম্যান্স কেমন দিবে, কম্পারিজন করবে আর কি স্যার। এমনিতে স্যার এখন রেজিন বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহার হচ্ছে, এবং স্যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কার্বন ফাইবার। এটা কার্বন ফাইবার যে গ্লাস ফাইবার যে কম্পোজিট গুলো, এগুলো তো হচ্ছে গ্লাস ফাইবার বানানো হচ্ছে রেজিনের মাধ্যমে করা হচ্ছে। গ্লাস ফাইবার ফর কম্পোজিট বলছে, এটা তো মনে হয় গ্লাস ফাইবার। স্যার আমি এটা এটা কম্পোজিট না, আপনি যেটা ঠিক দেখেছেন। স্যার আমি আপনাকে এটা বললাম না, মনে আছে ওই সময় গ্লাস ফাইবার রেজিন দিয়ে বানাবো, আপনি জিজ্ঞেস করছিলেন মনে আছে? অনেক কিছুই তো বলছেন, ওটা তো পার্টিকুলারলি মনে নাই। স্যার ওইটা এই রেজিন ছিল আমাদের কাছে, গ্লাস ফাইবারটা ইস্যু ছিল না। যেমন এই পর্যন্ত আপনি মনে হয় তিনটা ডিফারেন্ট আইডিয়া নিয়ে করছেন। লেটেস্ট হচ্ছে আপনি ডাইয়ের কথা বলছেন, ডাই ছাড়া এর একটা অন্য জিনিস বলছিলেন। আচ্ছা ঠিক আছে, এবার ইলেকট্রোস্ট্যাটিক, তা আপনার মাথা থেকে আইডিয়া আসে না? স্যার ডায়ারি ব্যাপারটা না আমি ওকে শেয়ার করেছিলাম। স্যার ডায়ারি তো বলে নাই যে ও ডায়ারি নিয়ে কাজ করতেছে, আমি এর আগে ও কিছু নিয়ে এগুলো শুরু করে নাই, মানে ও জাস্ট আগে ডেভেলপ করতেছে আইডিয়া, বা তার পিছনে মেথড, যে আমি কি নিয়ে কাজ করব। আমি মনে হচ্ছে শুরুই জানি করি। এটা হচ্ছে ভুলে গেলাম, একজন আমেরিকার একজন প্রেসিডেন্ট সম্ভবত আব্রাহাম লিঙ্কনই তো মনে হয় বলছিল যে 6 ঘন্টা পর যদি যুদ্ধ শুরু হয়, আমি 5 ঘন্টা সময় দিব আমার তলোয়ারকে প্রস্তুত করতে। আব্রাহাম লিঙ্কন মনে হয়, আব্রাহাম লিঙ্কনের আমলে তলোয়ার ছিল না, অন্যরকম বিখ্যাত কেউ একজন বলছেন যে আমি আগে 5 ঘন্টা রেডি করব তলোয়ারটাকে, তারপরে 1 ঘন্টা আমি এক্সিকিউশন করব। তো আপনার হচ্ছে এই যে বিল্ডিং, যেটা মানে আপনার একটা একটা প্রজেক্টকে আপনি বিল্ড করবেন, বা ওইটার যে প্রপোজাল ফেজ, ওইটাতেই প্ল্যানিং এই হচ্ছে সময়টা আসলে দিতে হয়। আপনার যদি সবকিছু সাজানো গোছানো হয়ে যায়, এক্সিকিউশনটা বেশি সময় লাগে না, এক্সিকিউশন খুব দ্রুত হয়ে যায় কম সময়ে। আমি সাথে আমাদের এবার ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টিং এ আসি। ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টিং ই হচ্ছে যে ডাই রেজিন মিক্সচার is spread on a screen bearing the design of and the fabric is passed into an electrostatic field under screen. তাহলে এই বাক্যটা কি বোঝাচ্ছে? একটা স্ক্রিন বানাচ্ছি, স্ক্রিনের ভিতর iOS এর লোগোটা আমি ডিজাইন করলাম, ডিজাইন করার পর আমি কি করলাম, ডিজাইন করার পর হচ্ছে যে ডাই রেজিনের সংমিশ্রণ, ডাই এবং রেজিনের একটা সংমিশ্রণ আমি হচ্ছে এই ফ্যাব্রিকের উপর প্রেস করে দিলাম। প্রেস করার পরে ওইটাকে আমি একটা তড়িৎ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, তো ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড মানে কি, যেখানে তড়িৎ আয়নগুলো সক্রিয় আছে, যেখানে পজিটিভ নেগেটিভ আপনি আকর্ষণ করায় একটা প্রিন্ট প্রেস করতে পারবেন। সবার মনোযোগ আছে, শুনতেছে কথাগুলো? চমন কি বলছি আমি এখন? তারপর একটা তড়িৎ ক্ষেত্রের ভিতর দিয়ে আমি এই ফ্যাব্রিকটা নিয়ে যাব। তো
তড়িৎ ক্ষেত্রে কি থাকে? ফিল্ড থাকে। ওইটাই তো ফিল্ড। ওটার ভিতর আধান থাকে, চার্জ থাকে। কি কি চার্জ থাকে? চার্জ কয় প্রকার? ধনাত্মক ঋণাত্মক দুই প্রকার চার্জ। তো ওই চার্জগুলো থাকে এবং ওই চার্জগুলোর মাধ্যমে আমার এখানে প্রিন্টিংটা হয়ে যাবে যে the dielectric mixture is pulled by electrostatic field through the pattern area onto the fabric। মানে তার মানে এখানে কি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্ট আর এই যে আপনারা আগের ক্লাসটা করেন নাই বার্ন আউট প্রিন্ট, এই দুইটা একই মেথড ফলো করে। বার্ন আউট প্রিন্ট আর ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্ট এই দুই জায়গায় কি হয়, প্রথমে আমি স্ক্রিন বানাচ্ছি আইওএস এর লোগো দিয়ে। স্ক্রিন বানানোর পরে সেখানে আমি হয় অ্যাসিড দিয়ে দিচ্ছি অথবা আমি রং দিয়ে দিচ্ছি। দেওয়ার পর যেখানে আমি রং দিয়ে দিচ্ছি সেটাকে আমি একটা তড়িৎ ক্ষেত্রের ভিতর দিয়ে নিয়ে যাব। আশেপাশ থেকে রংটা মানে রংটা কিন্তু নিজেও চার্জিত রং, আধানযুক্ত রং, ওখানে ধনাত্মক ঋণাত্মক অলরেডি সেপারেট হয়ে আছে। ওখানে আমি যদি উপরে যদি আমি করি মানে ম্যাগনেটের মতো উপরে যদি আমি ধনাত্মক আধান ধরি নিচ থেকে ঋণাত্মক আধানগুলোকে টেনে নেবে, আর উপরে যদি আমি ধনাত্মক আধান ধরি নিচ থেকে উপরে ধনাত্মক প্লাস ধরলে নিচ থেকে কাকে নিয়ে নেবে? মাইনাস। আর উপরে মাইনাস ধরলে প্লাস কে নিয়ে যাবে। এইভাবে ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টিং এ আমার যতটুকু দরকার এখানে এই জিনিসটা বাদে বাকি জিনিসটাকে সে ভ্যানিশ করে দিবে বা বাকি জিনিসটাকে সে নিয়ে নেবে, এখানে প্রিন্টটা হয়ে যাবে। এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্ট। আর বার্ন আউট প্রিন্টেও সেম জিনিস হয়। বার্ন আউট প্রিন্টে এই জায়গাটায় আমি অ্যাসিড দিব, মানে পুরোটা একটা ডাই করা ফেব্রিক, এই জায়গাটায় আমি অ্যাসিড দিয়ে একটা ইফেক্ট আনবো ওয়াশিং ইফেক্টের মতো। এই জায়গাটায় আমি করে দিব জাস্ট অ্যাসিড করে দিব। এই যে এখানে স্ট্রং অ্যাসিড এবং অ্যাসিডের লবণ। হ্যাঁ স্যার আমরা যে রাবার যেটা প্রিন্ট করেছি ওইটা কি আমরা ইসির মাধ্যমে করি, ব্লক প্রিন্টের মাধ্যমে না স্ক্রিন প্রিন্টের মাধ্যমে করি? রাবার আমরা স্ক্রিনের মাধ্যমে করি, বার্ন আউট স্ক্রিনের মাধ্যমে করতেছি, তারপরে এই যে ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্ট এটাও স্ক্রিনের মাধ্যমে করতেছি। যেটা স্টেনসিল সেটার জন্য কিন্তু আপনি অন্যরকম একটা স্ক্রিন বানাচ্ছেন, সেটার নাম স্টেনসিল। আপনি একটা আমাকে ফেব্রিক দেখিয়েছিলেন, ওইটা রাবারের মধ্যে মোটা ছিল, এটা স্ক্রিন দিয়ে করি মোটা রাবার ছিল। হ্যাঁ হ্যাঁ হাই ডেনসিটি ওটাও স্ক্রিন দিয়ে করতেছেন। তারপর যে গ্লো ইন দ্য ডার্ক মানে অন্ধকারে জ্বলে ওঠে ওটাও স্ক্রিন দিয়ে করতেছেন। মানে জাস্ট স্ক্রিন দিয়ে মানে 80% প্রিন্ট আপনি স্ক্রিন দিয়ে করতে পারবেন, জাস্ট ভিতরে কেমিক্যালটা ডিফারেন্ট। যেটা হচ্ছে গ্লো ইন দ্য ডার্ক ওটার জন্য আপনি ফসফরাস ম্যাটেরিয়াল ইউজ করতেছেন, যেটা অন্ধকারে জ্বলে মানে চার্জ নিয়ে আলোটাকে সে স্টোর করে রাখে অন্ধকারে জ্বলে, যেমন আমার এই ঘড়ির কাঁটা অন্ধকারে জ্বলে। তো এটা হচ্ছে এর কারণে হয়, ফসফরাসের কারণে হয়। তারপরে যেটা হাই ডেনসিটির জন্য ডিফারেন্ট একটা কেমিক্যাল ইউজ করা হয়, ওই ডিফারেন্ট কেমিক্যাল ইউজ করার কারণে ওই জায়গাটায় ফুলে ওঠে। তারপরে পাফ প্রিন্টও সেম মেকানিজমে ফুলে ওঠে, কিন্তু ওটার হ্যান্ড ফিলটা ডিফারেন্ট হয়। হাই ডেনসিটি সলিড থাকে আর পাফ প্রিন্ট আরেকটু মানে একটু সফট থাকে মানে আরেকটু ফুলে। আর যেটা হচ্ছে এমনি হাই ডেনসিটি ওটা হয়তো এইরকম একটা স্কয়ার শেপের ফুলে ওঠে, আর পাফ প্রিন্টটা মাঝখানে মোমের মতো হয়, মানে ওটা আপনি আরো বেশি হ্যান্ড ফিল পাবেন। তারপর পাফ গেল, হাই ডেনসিটি গেল। সিলিকন প্রিন্ট মনে আছে যে পুরোটাই দেখে মনে হচ্ছে পানি পড়ছে ওই ডিজাইনটার উপরে, এটা হচ্ছে জেল প্রিন্টার সিলিকন প্রিন্ট, মানে ওটা মনেই হচ্ছে যে এখানে এই জায়গাটা যেন সব সময় ভিজা ভিজা আছে, পানি রিফ্লেক্ট করতেছে, যেমন এই যে টাইলসে যেমন লাইটটাকে রিফ্লেক্ট করতেছে চকচক হ্যাঁ গ্লাস ইফেক্ট আছে, একটা চকচক ভাব আসতেছে। এই সিলিকন প্রিন্ট আর জেল প্রিন্ট এই দুই জায়গায় এটা পসিবল। সিলিকন প্রিন্টে আপনারা রাবার গান দেখছেন? রাবার গান তো অনেকে ইউজ করে। রাবার গানে সরি রাবার গান না গ্লু গান। দোকানের পিছন থেকে রাবার দিয়ে সামনে থেকে আমার পিসিতে অ্যাডভার্টাইজ এসে মানে আমি শেষ হয়ে যাবে যে আপনাদেরকে এগুলো এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো স্যার এত বিরক্তিকর জিনিস। এই যে এই গ্লুটা গানের মাধ্যমে এই গ্লুটা বলে হ্যাঁ সামনে চলে আসে। তো ওই গ্লুটা দিয়ে আপনি যখন কোনো কিছু লাগাবেন ওইটাই যে একটা আবেশ আসবে, মানে একটা যে অ্যাপিয়ারেন্স পাবেন সিলিকন প্রিন্টিং এর সিমিলার অ্যাপিয়ারেন্স আসে, ওইটাও স্ক্রিন প্রিন্টিং দিয়ে করে। কোথায় কোথায় করা হয় মূলত সিলিকন প্রিন্টিংটা? যে কোনো জায়গায় ওই যে আমরা আপনার যেমন যে রিয়েলিস্টিক লেখা যেটা এটা তো হচ্ছে কি প্রিন্ট, আপনার কাপড়টা কি কাপড়? হ্যাঁ নিট। এটা কোট ফাইবার, এটা কি পলিস্টার নাকি কটন? কটন।
কটন পলিস্টার দেখেই বোঝা যায়। আচ্ছা, তো কটনের উপর কি প্রিন্ট হয়েছে? হ্যাঁ, স্ক্রিন প্রিন্ট, কিন্তু এটা কি প্রিন্ট? রাবার প্রিন্ট। ও হ্যাঁ, রাবার প্রিন্ট। হ্যাঁ, তো এই রাবার প্রিন্টের জায়গায় আপনি যে কোনো প্রিন্ট করতে পারবেন। আপনি সিলিকন প্রিন্ট করতে পারবেন, জেল প্রিন্ট, ওটা রাবার প্রিন্ট। ফান্ডামেন্টালি ওটা রাবার প্রিন্ট, জাস্ট ভিতরে কি ডিফারেন্ট? সিলিকন দিয়ে কেমিক্যালটা ডিফারেন্ট। আমার গ্লো ইন দ্য ডার্কের জন্য আমি হচ্ছে ফসফরাস ব্যবহার করতেছি, হাইড এন্ড সিকের জন্য ডিফারেন্ট কেমিক্যাল, সিলিকন প্রিন্টের জন্য সিলিকন ইউজ করতেছি, জেল প্রিন্টের জন্য আলাদা কেমিক্যাল ইউজ করতেছি। তারপরে আর কি কি আছে? সামনে আমরা ফ্লপ প্রিন্ট করব, ফ্লপ প্রিন্টও সেম মেকানিজমই হয়। এই যে ফ্লকিং, এটা ডিজিটাল প্রিন্টের অংশ হিসেবে বলতেছে, কিন্তু এই ফ্লপ প্রিন্টটাও কিন্তু স্ক্রিনের মাধ্যমে করা হয়। ফ্লপটা কি আপনারা জানেন, আইডিয়া আছে? না স্যার, ফ্লপ হচ্ছে ফাইবারের গুঁড়া। সেটা কি ডাইরেক্ট ফাইবারের গুঁড়া? সে দিছিলাম, দেখছেন, আমি স্যাম্পল দেখাইছি। আমি স্যাম্পল দেখেছি। স্যার আপনার ছিল গুলো এখন আছে? দেখতে পারবেন, আমি নিয়ে আসবো চিত্রতে। কতটুকু বুঝে যাচ্ছে জানি না। আপনারা কি এমন কিছু কিনছেন না? জিনিস তো অবশ্যই কিনছেন, শীতের কোনো আইটেম যেটাতে হচ্ছে আলাদা, হ্যাঁ মানে আলাদা ফাইবারের আলাদা একটা ডিজাইন, যেটা একটু মানে ছোটবেলায় দেখলে ইচ্ছে হলো যে আমি একটু কাপড় বলতে, হ্যাঁ কাপড়ই আর কি, যে ওটা আসলে ফাইবার আঁশ। তো মানে ওই কটনই, এটা কটনই হইতে পারতেছে, কটনের ওয়েস্ট আর কি। তো মানে বাচ্চারা কি করে যে আমি একটু নখ দিয়ে একটু তুলে ফেলা যায় কিনা, আর এরকম যুদ্ধ করতে 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 তুলেও ফেলে একটা সময় পর। এটা হচ্ছে ফ্লপ প্রিন্ট। তো এই ফ্লপ প্রিন্টটা কিভাবে হয়? ফ্লপ প্রিন্ট হচ্ছে প্রথমে স্ক্রিন বানাচ্ছেন, আইওএস এর লোগোটা আপনি স্ক্রিন তৈরি করতেছেন, সেই স্ক্রিনের ভিতর দিয়ে আপনি গাম পেস্ট করতেছেন। গাম পেস্ট করার পর ওইটার উপর এয়ার গান দিয়ে বা এয়ার ব্রাশ দিয়ে আপনি ফাইবার স্প্রে করে দিচ্ছেন। স্প্রে করে দেওয়ার পর যে জায়গায় গাম আছে সেই জায়গায় ফাইবারটা লেগে যাচ্ছে, আর আশেপাশে ফাইবার লাগতেছে না। এরপর আপনি ওইটা ওয়াশ করলে বা ওটা ঝাড়া দিলে বা ওটা রেখে দিলে ফাইবারগুলো চলে যাবে বাতাস দিয়ে, ওখানে যদি আপনি স্প্রে করেন। ফ্লপ প্রিন্টিং ক্লিয়ার? এবার স্টাইল অফ প্রিন্ট। এখানে অনেকগুলো স্টাইল আছে, তার ভিতর যেটা ডিরেক্ট স্টাইল আছে, ডিসচার্জ স্টাইল আছে। এই ডিসচার্জের ভিতর হোয়াইট ডিসচার্জ হয়, কালার ডিসচার্জ হয়। রেজিস্ট প্রিন্ট আছে, এই রেজিস্টগুলো আসলে ওই এর মতো ডিসচার্জ তো না, রেজিস্ট হচ্ছে অনেকটা বার্ন আউটের মতো, যে রেজিস্ট স্টাইল মানে হোয়াইট রেজিস্টটাতে হোয়াইটকে রেজিস্ট করবে, বাকি কালারগুলোকে আসতে দিবে। আর যেটা কালার রেজিস্ট সেটাতে একটা স্পেসিফিক কালারকে রেজিস্ট করবে। ডিরেক্ট স্টাইল হচ্ছে সবচেয়ে কমন, এবং আমরা এই যে যেগুলো করি, the most common approach to apply color pattern on fabric. It can be done on white or colored fabric. It can be if done on colored fabric, it is known as overprinting. যেমন আপনাদের যেটা বলছিলাম, ওভারপ্রিন্টিং কখন ঘটে? অলরেডি একটা কাপড়ের ডাই করা আছে, সেই কাপড়টার উপর আপনাদের বলছি না যে যখন আমি একটা সাদা ডিজাইন প্রিন্ট করতে চাই, তখন কি করি? জাস্ট ওটার উপরে বাইন্ডার আর রাবার আমি পেস্ট করে দিই। বাইন্ডার আর রাবার দিলে ওটা ইয়ে হয়ে যাবে। আচ্ছা, ডিরেক্ট প্রিন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন, সন্দেহ, ডাউট কিছু আছে? বুঝছেন চমন? আচ্ছা, আবার বলি, ডিরেক্ট প্রিন্ট মানে যেটা আপনি প্রিন্ট করতেছেন সরাসরি, ওখানে আর কোনো মেকানিজম নাই, কোনো ছলচাতুরি নাই, কোনো চালাকি কিছু নাই। আপনি এয়ার ব্রাশ দিয়ে একটা ছাঁচ ফেলে সেই ছাঁচের উপর থ্যাংক ইউ লিখতেছেন, থ্যাংক ইউ হয়ে যাচ্ছে, আইওএস লিখতেছেন, আইওএস হয়ে যাচ্ছে, এটা ডিরেক্ট প্রিন্টিং। ঠিক আছে? This is especially true when the ground is black, when the color seems to have extra brilliance. মানে বলতেছে যখন আপনার কালো ফ্যাব্রিকের উপর এটা করেন তাহলে তখন বেশি ফুটে ওঠে। যাই হোক, এগুলো পরে কনফিউজ হওয়ার কিছু দরকার নাই। ডিরেক্ট প্রিন্ট মানে যেটা আমি সরাসরি প্রিন্ট করতেছি, এখানে অন্য কোনো মেকানিজম নাই। ডিসচার্জ প্রিন্ট. In this approach, the fabric is dyeing uniformly by any of the conventional dyeing method, followed by
the drying and printing with thickened solution of an oxidizing agent or a reducing agent that destroys the color in the designed area. তাহলে এখানে কি হচ্ছে দেখেন, শুরুতে আপনার ফ্যাব্রিকটা ডাই করে ফেলতেছেন যে কোনো মেথডে, হতে পারে দিয়ে আপনি হচ্ছে ওই যে প্যাডিং মেথড যেটা, অথবা জিগার ডাইং মেশিন, আপনাদের তো ডাইং মেশিন পড়ানো হয় না, এগুলো পড়ানো হবে জিগার মেশিন অথবা প্যাডিং মেথড। যে কোনো মেশিন দিয়ে আপনি ফ্যাব্রিকটা ডাই করছেন, ডাই করার পর কি করতেছেন দেখেন, ডাই করার পরে ওখানে হচ্ছে প্রিন্ট করবেন, মানে ডাইটা শুকাই ফেলার পর ওখানে আপনি প্রিন্ট করতেছেন, কি প্রিন্ট করতেছেন, অক্সিডাইজিং এজেন্ট অথবা রিডিউসিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট অথবা রিডিউসিং এজেন্ট আপনি ওই কাপড়ের উপর এবার পেস্টটা দিচ্ছেন, পেস্টটা দেওয়ার পরে কি হচ্ছে, সেটা হচ্ছে ওই জায়গার রংটা ধ্বংস করে দিচ্ছেন। যে জায়গায় আমি ধরেন ইয়ে দিয়ে করলাম, পুরো ফ্যাব্রিকটা আমি ব্লু কালার দিয়ে ডাই করলাম, ব্লু কালার ডাই করার পর এই একটু বেস কালারটা চলে আসবে তাহলে আগে যে কালারটা ছিল ডাই কালার আগে চলে আসবে নাকি আমরা না না, এই যে মাঝখানে তারকা যুক্ত জায়গাটায় আমি যদি রিডিউসিং এজেন্ট অথবা অক্সিডাইজিং এজেন্ট, ওই যে রিডক্স মিডিয়া বলে, এটা দিয়ে যদি আমি ওই জায়গাটায় ইয়ে করি, পেস্ট দিয়ে আমি প্রিন্ট করি, ব্যাপারটা বুঝতে পারছেন, যে স্ক্রিন দিয়ে যেভাবে প্রিন্ট করে ওই জায়গাটায় আমি জাস্ট রিডিউসিং এজেন্ট অথবা অক্সিডাইজিং এজেন্ট দিয়ে প্রিন্ট করলাম, তখন এই জায়গাটায় এই নীল রংটা ধ্বংস হয়ে যাবে, তখন এই জায়গাটা কালারলেস হয়ে যাবে বা হোয়াইট হয়ে যাবে আর কি। ফ্যাব্রিক এই যে কালারলেস মানে কি, আমরা ব্লিচিং করার পর ডাই করি না, স্কাউরিং ব্লিচিং, বেস কালার তো হোয়াইট হোয়াইট হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে। এবং এটা এই যে বার্ন আউট প্রিন্টের সাথে মিলতেছে, মানে এখানে জাস্ট আপনারা প্রিন্টিং টাইপ করে আসছেন, এখন জাস্ট প্রিন্টিং মেথড দেখতেছেন, এই ডিসচার্জ প্রিন্টিং মেথড এটা। আর হোয়াইট ডিসচার্জটা কি, যখন আপনি হচ্ছে এই জায়গাটায় সরাসরি রিডিউসিং এজেন্ট ব্যবহার করলেন, ভিতরে সাদা হয়ে গেল, এটা হচ্ছে হোয়াইট ডিসচার্জ, বুঝতে পারছেন। আর কালার ডিসচার্জ কি, when another dye which is resistant to the discharging action of the discharging agent is also included in the printing paste। তার মানে এই যে রিডিউসিং এজেন্ট যখন আপনি ব্যবহার করতেছেন বা অক্সিডাইজিং এজেন্ট যখন ব্যবহার করতেছেন, এইটার সাথে যদি আপনি রেড কালার, আচ্ছা রেড না দিই, একটা কালারের নাম বলি, ইয়েলো তো ইয়েলো কালার আমি যদি অ্যাড করি, এই ইয়েলো কালারটা এমন হতে হবে যে কালারটা রিডিউসিং এজেন্টের দ্বারা কোনোভাবে প্রভাবিত হয় না, হ্যাঁ প্রভাবিত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, বা অক্সিডাইজিং এজেন্টের দ্বারা মানে প্রভাবিত হবে না। এটা আমি পেস্টের ভিতর দিয়ে যদি প্রিন্ট করি, তখন ওটা হবে কালার ডিসচার্জ। স্যার এখানে কোনটা ইউজ করা বুঝেন নাই কে কে? হ্যাঁ, স্যার এটা কি ফেব্রিক এর আলাদা ইউজ করা অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং মোস্ট অফেন এটা কটনের উপরেই এগুলো করা যায়, কারণ ম্যানমেড ফাইবার দিয়ে যে ফ্যাব্রিকগুলো তৈরি হয়, ওখানে আমাদের আলাদা কেমিক্যালস, আলাদা যে পেস্ট সলিউশনে আলাদা জিনিসপত্র থাকতে হয়, বাইন্ডিং এজেন্ট থাকতে হয়, বাইন্ডিং না যে ফিক্সিং এজেন্ট থাকতে হয়, এবং সব প্রিন্ট ওখানে ভালোভাবে করানো যায় না। এগুলো যা দেখতেছেন কটনের জন্যই বলতেছে। আর অন্য কিছু ক্ষেত্রে বলা ডিসচার্জটা অন্য জিনিসের উপর করা যায়, সরি ডিসচার্জ সব ফ্যাব্রিকের উপর করা যায়, কটনের উপর করা যায়, পলিস্টারের উপর, মানে ন্যাচারাল ম্যানমেড দুটোর উপরে করা যায়। সেখানে কি দুইটা প্রসেস ইউজ করা যায় অক্সিডাইজিং আর রিডিউসিং? অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করলে ডিফারেন্ট কালারের ডাই ব্যবহার করতে হবে, মানে এখানে ডিফারেন্ট ইয়েলো ব্যবহার করতে হবে, সেটা একটা কোম্পানির হবে। আর রিডিউসিং এজেন্ট ব্যবহার করলে আলাদা, অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করলে আলাদা, কারণ দুইটার কাজ পুরো বিপরীত। অক্সিডাইজিং এজেন্টের কাজ হচ্ছে অক্সিজেন যোগ করা, আর রিডিউসিং এজেন্ট রিডিউসিং মানে অক্সিডাইজ। আরো স্পেসিফিকলি যদি বলি, অক্সিজেনের ইয়ে কত, অক্সিজেনের শেষ কক্ষপথে মধ্যে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে 2। তো অক্সিজেন যোগ করা মানে কি, যোগ করা মানে হচ্ছে সে আরো আধান নিবে, নেগেটিভ সে নিবে, সে পজিটিভ হয়ে যাচ্ছে। আর রিডিউসিং এর জায়গায় হচ্ছে সে তার যে ইলেকট্রন আছে ওগুলো সে ছেড়ে দিবে। দেখছেন এই যে ভিতরে কেমিস্ট্রির কত ব্যবহারের প্রয়োজন নেই, কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি, এই যে নাম অলরেডি চলে আসছে। অক্সিডাইজিং এজেন্ট হিসেবে পটাশিয়াম অথবা সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, ক্লোরাইড না ক্লোরাইড। আর ক্লোরাইড হচ্ছে ওই যে পটাশিয়াম সোডিয়াম ক্লোরাইড, এটা মানে সোডিয়াম ক্লোরাইড। আর পটাশিয়াম
রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট হিসেবে কি কি ব্যবহার করা হয়? এগুলো হচ্ছে সব বাণিজ্যিক নাম। রঙ্গেলাইট, থায়োকুরিয়া, টিন ক্লোরাইড, টিন 2 ক্লোরাইড। আর এখানে তো টিভির রং বারবার চলে যাচ্ছে। এই যে দেখেন ডি, যেটা হচ্ছে কালার ডিসচার্জ, সেখানে ইয়েলো দেখা যাচ্ছে। যখন কালারটা আসবে তখন দেখবেন ইয়েলো দেখা যাচ্ছে। আর এখানে হোয়াইট, যেটা হচ্ছে হোয়াইট ডিসচার্জ। সেখানে আমি বড় হচ্ছে তারপর এখন নতুন বিল্ডিং এ আসছেন, একটু সবাইকে কম বেশি সাফার করতে হবে। বলেন, এটা কি আপনাদের এক্সামে রাখবো? রাখতে পারে দিছিল একবার প্র্যাকটিস করা লাগে। আচ্ছা, তাহলে এই জিনিসটা দেখেন, এখানে একটু যেহেতু ডাইভ করতেছেন কেমিস্ট্রি ডিপ একটু যাই না আমরা। বাট আজকেই স্যার আজকে তো অনেক থিওরি আচ্ছা, একটু দাঁড়ান, এইটা আমি শেষ করলে আমি নেক্সট দিন ঠিকানাতে চলে যেতে পারতাম। শেষ করে সমস্যা নাই, আপনাদের যদি মাথায় মানে মনে হয় যে আজকে আর মাথায় আমি নিতে পারবো না, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি নিতে পারবো না। থিওরি অনেকগুলো দেখলাম তো এরপরে আবার মনে হচ্ছে এটা বাকিদের অপিনিয়ন কি? বাকিরা তো কিছু জানেই না স্যার, আমরা তো শুরু থেকে আছি। বাকিরা বেকারের মতো বসে আছে, কি চলে না চলে জানিও না। বাকিরা এভাবে সামনে বলতেছেন, অফেন্ডেড হবে না? না, এভাবে বলি স্যার, এরা জানেন। আপনারা কি অফেন্ডেড হয়েছেন সিনিয়রদের কথায়? কিছু বলার নাই। বলার নাই বলতে অফেন্ডেড না ও? আচ্ছা, এটা আমরা নেক্সট দিন রাখতেছি। রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। 12-13 ব্যাচে যেন একজনও আনরেজিস্টার্ড না থাকে। এটা আপনাদের ইভেন্ট, মানে শুধু আপনাদের ইভেন্ট। এখানে বাইরের ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে যদি স্যার একটা জিনিস, এখানে যে জার্সিটা দেওয়া হবে ওইটা যদি জর্জেটের বা পলিস্টারের না দেওয়া হয়। অনেক বিচ্ছিরি জার্সি দেয়, এরা কি ক্রিকেট ইভেন্ট আমাদের বলছে যে ভালো মানে জার্সি দিতে। ওই দিকের বাড়ি জার্সিটা ভালো ছিল, তোমরা যারা কিছু পরে পরে জার্সি ভালো ছিল। আমাদের বাড়িতে ওইবারে জার্সিটা খুবই ভালো ছিল। বাট পরের বার এই যে আমরাই বললাম স্যার আগেই বলো ওইবার জার্সিতে ভালো ছিল না। ওই ফ্যাব্রিক ওটা তো মানে পলিস্টার ফ্যাব্রিক, মানে সবই কিন্তু পলিস্টার ফ্যাব্রিক। ওই কিছু আছে না অনেক বাজে দেখে আমাদের বোঝা সাথে যায়। একটা দিছিল একদমই মানে লো ক্লাস মনে হয় 100 টাকা দিয়ে রাস্তা থেকে অনেক সময় পাওয়া যায় না বেশি জায়গায় ওরকম, মানে একদম লো গ্রেড। আচ্ছা, এটা হচ্ছে আপনারা অফিশিয়ালি এটা রেজ করেন পয়েন্টটা যখন রেজিস্ট্রেশন করবেন। আপাতত আগে আমি জাস্ট কোশ্চেন দিয়ে করি, জার্সি নিয়ে এখন মানে টি-শার্ট নিয়ে এখন কনসার্ন হওয়ার দরকার নাই, এবং চেষ্টা করবো কটনেরই করার জন্য। আর কটনের গুলো তো এক সিজনই পড়ে, তাই না? মেইনলি স্যার আমরা এটা একবারই করব, তারপরে মানে হ্যাঁ, ঘরে ঘরে যাতে পড়তে পারেন। আচ্ছা, তো প্রথমে টেক্সটাইল অলিম্পিয়াড, এটা হচ্ছে 7 ডিসেম্বর শনিবার হবে আপনাদের সমাজ শিওর। হ্যাঁ, এটা ফাইনাল শনিবার। হ্যাঁ, শুক্রবার হচ্ছে না, শনিবারই হচ্ছে। তো এটার রেজিস্ট্রেশন সবাই করে ফেলবেন, ঠিক আছে? এটা যেন একজন আনরেজিস্টার্ড না থাকে, কারণ এটা আপনাদেরই প্রোগ্রাম। এবং আমি আরেকটা কথা বলি, এটা যদি বাইরের ইউনিভার্সিটি, মানে এই কথাটা উঠছিল যে আমরা ওপেন ফর অল করে দিব কিনা, এটা হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়দেরকে ইনভাইট করবো কিনা। তো সেই ক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটি থেকে, মানে আমাদের ইউনিভার্সিটিতে আগে যেহেতু হয় নাই, আগে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আমরা রেডি করতে চাচ্ছি এটার জন্য, এবং প্রাইসগুলো যাতে ইউনিভার্সিটির ভেতরেই থাকে এটা আমরা নিশ্চিত করতে চাচ্ছি। যেমন ত্রিপলি ডিপার্টমেন্ট তারা যে গত শুক্রবার একটা ইভেন্ট করছিল, সুন্দর হয়েছে, এবং ওখানে যে ওরা ওদের স্টুডেন্টরা করছে সুন্দর। এটা স্টুডেন্টরা, মানে আমাদের স্টুডেন্টরা সুন্দর করতে পারে কিনা এটা আমাদের স্টুডেন্টদের উপর, মানে আপনাদের উপর। এটা আপনাদের টার্গেট যে আমরা ত্রিপলির চেয়ে সুন্দর করে করতে পারবো কিনা। তো ওখানে যে জিনিসটা হয়েছে, কেস স্টাডি কম্পিটিশনটা ওপেন ফর অল ছিল, এবং ওখানে কিন্তু প্রাইসটা মেবি ডিপার্টমেন্ট এসে নিয়ে গেছে।
তারা কিন্তু আর পায় নাই, নিজেদেরকে তো রাখতে পারে নাই প্রাইসটা। আমাদের কিন্তু স্যার মনে হচ্ছে ফ্রাইডে ব্যাচের ওরা পাবে, কারণ ওরা হচ্ছে এই দিকে প্র্যাকটিক্যাল নলেজ বেশি। আগে আপনারা রেজিস্ট্রেশন করেন তো, ওদের এই নলেজ বেশি বলতে কি কোশ্চেন কি আসবে আমি তো এখনো বলিনি। সেটা তো জানি আমরা। স্যার কোশ্চেন হায়ার আমাদের সবার ভিতরে দেখতেছি প্রচুর কনফিডেন্সের ঘাটতি আছে। একটু আছে। সিনিয়ররা বলতেছে যে জুনিয়ররা বেশি মেধাবী, জুনিয়ররা জিতে নিয়ে যাবে। জুনিয়ররা বলতেছে যে ফ্রাইডে ব্যাচ বেশি মেধাবী। ফ্রাইডে ব্যাচটা তো জব করেই ঠিক মতো করে দিতে পারবে না, তারা শনিবারে আসবে বা কয়েছে শনিবার এটা তো শনিবার হবে। না আর আমি না জিতলে আমি পার্টিসিপেট করব না, এটা কিন্তু না করব স্যার ইনশাআল্লাহ। যাই হোক না এটা আমি সবার উদ্দেশ্যে বলছি যে এইরকম চিন্তা থেকে বের হয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনার কি হবে মানে জাস্ট কোশ্চেন আনসার। হ্যাঁ আমি ওটাতে আসতেছি, ওইটার আগে এটা নিয়ে একটু কথা বলতেছি। তো ওই চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে, লাইফে কিন্তু ট্রাই করতে হবে সবকিছু। যেখানে আপনি পারবো না বলে যাবো না, তাহলে তো আপনি ট্রাই করবেন না। আর হইতেই তো পারতো যে ওখানে আপনার ভাগ্য ওইটাই ছিল, আপনি জানলে ওখানে পারবেন, হইতেই পারে। ওকে, এবার তাহলে প্রশ্নে আসি। আচ্ছা, সবার জন্য সার্টিফিকেট থাকবে, পার্টিসিপেশন সার্টিফিকেট সবার জন্যই থাকবে। পার্টিসিপেট করার জন্য অন্তত যাতে আপনারা সিভিতে কোপাইকুলার অ্যাক্টিভিটিসে দেখাতে পারেন আমি টেস্টের অলিম্পিয়াডে পার্টিসিপেট করছি। আর ক্রেস্ট থাকবে হচ্ছে টপ 3 পারফর্মারের জন্য, এবং আপনাদের জুনিয়রদের যেহেতু টেক্সটাইল নিয়ে নলেজ নাই কোনো, 15 ব্যাচ আর 16 ব্যাচের জন্য আলাদা সেগমেন্ট থাকবে আর কি, ওইটাই আপনারা কনসিডার করবেন। আর প্রাইজ মানি এখন পর্যন্ত ফিক্স করা হয়েছে, ফার্স্ট চ্যাম্পিয়ন সে পাবে 3K, যে ফার্স্ট রানার আপ সে পাবে 2K, আর যে সেকেন্ড রানার আপ সে পাবে 1K প্রাইজ মানি। ওকে, এবার কোশ্চেন প্যাটার্নে আসি। প্রথমে 100 মার্কের এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের উপর, শর্ট কোশ্চেনের একটা হেলদি মিক্সচারে প্রথম রাউন্ডটা হবে। সময় 1 ঘন্টা রাখার প্ল্যান আছে, যার ভেতর কয়টা 4টা পার্ট আছে। প্রথম পার্টে কি আছে? ম্যাচিং বক্সেস। ম্যাচিং বক্সটা কি? ইংলিশ শর্ট টুডেতে বা ইংলিশ ফার্স্ট পেপারে আপনারা কি টেবিল ম্যাচ করা করছেন না? টেবিল ওয়ান, যেমন ধরেন এখানে এক জায়গায় আমি টেবিল 1 এ যেটা T1, ওখানে আমি তিনটা ফাইবারের নাম দিলাম। স্মৃতি, আপনাকে যদি এবার টেবিল ম্যাচ করতে বলেন তাহলে আপনি এখানে ধরেন এ বি সি, স্মৃতি বলেন, এর সাথে কত হবে? আচ্ছা, বি এর সাথে কত হবে? সি এর সাথে কত হবে? আচ্ছা, সমান পাবেন? হ্যাঁ, আন্দাজে যদি মানে এর সাথে কত হবে বসান। হ্যাঁ, এর সাথে ওকে, তারপরে 2 এর সাথে বি এর সাথে 3 নম্বর, আর 3 এর সাথে 1 নম্বর। আচ্ছা, একটাও হয় না। সুব্রমণ্যম, হ্যাঁ, এবার চাও বল। তারপর স্মৃতি এখন বলতেছে 2 এর সাথে 2, আর 3 এর সাথে 1 নাকি? আচ্ছা, একটা হয়েছে 2 এ হয়নি। এই নামগুলো শুনে নাই ফাইবারের আগে? না স্যার, আমি আমার ক্লাস করবেন না বলে আসছে, এভাবে নিউজ করে বেরোচ্ছে। ওই জন্য তো আমি ফাইবার দিছি।
ম্যাচিং বক্সেসটা এরকম হবে, ঠিক আছে? ম্যাচিং বক্সেসে যদি একটা জিনিসও পারেন, একটা না, এখানে যদি দুটো জিনিসও পারেন, তিন নাম্বারটা অটোমেটিক মিলে যাবে। লাইট রাজে ম্যানমেড ফাইবার, এটা কি কেউ জানে না? এটা জানেন না? কোনটা? ক্যাসিন হচ্ছে দুধ থেকে, দুধের সর থেকে ফাইবার, যে ফাইবারটা তৈরি হয় ক্যাসিন। এরকম ম্যাচিং টেবিল থাকবে এমআর, ম্যাচিং টেবিল থাকবে 20 মান। এবার আমি যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলি যে বাংলাদেশ হচ্ছে এক্সপোর্টে কততম পজিশনে আছে? হ্যাঁ, আর বলুন বাকি না, এখানে কোনো অপশন থাকবে না, যেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বাংলাদেশ এক্সপোর্ট মানে এক্সপোর্ট আর্নিং কান্ট্রি হিসেবে কততম, বিশ্বে কততম? হ্যাঁ, ये থার্ড বলছে, আর সেকেন্ড ছাড়া আর কোনো আনসার আছে? সেকেন্ড এই হবে। এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওখানে কোনো অপশন থাকবে না, কিছু থাকবে না, জাস্ট এক শব্দে মানে অর্থ মানে উত্তর লিখতে হবে। এটা 20 মান। কয়টা থাকবে? এটা 20 মান। 20 আর এমসিকিউ, আপনাদের বই থেকে এমসিকিউ থাকবে 40টা, যেখানে জাস্ট এই 80 মার্ক থাকবে টেক্সটাইল ভাইবা বুক থেকে। 80 মার্ক কোথায়? ওই 40 তার ভালোই মার্কেটিং। 20 20 40 দুইটা এমসিকিউ ওই যে পার্ট সি পার্ট ডি দুইটারই এমসিকিউ ওই থেকে না। এবার পার্ট ডি, যেটা পার্ট ডি এর এমসিকিউ মূলত এই প্রতিযোগিতাটা এই জন্য করানো হচ্ছে যাতে টেক্সটাইল ট্যালেন্ট হান্টেও আপনারা গিয়ে ভালো কিছু করতে পারেন। সামনে টেক্সটাইল টুডের পত্রিকা আয়োজিত টেক্সটাইল ট্যালেন্ট হান্ট হবে, তো ওইটাতে যাতে আপনারা ভালো করতে পারেন ওই জন্য আপনাদের রেডি করতেছি আমরা। এটা কিভাবে পাবো স্যার? এই যে কোন সে হ্যাঁ, আমি বলতেছি, আমাকে বলার সুযোগ দেন। এই এমসিকিউ 20 মার্ক, এটা আসবে টেক্সটাইল টুডের সেপ্টেম্বর আর অক্টোবরের ম্যাগাজিন থেকে। আপনারা যদি টেক্সটাইল টুডের ওয়েবসাইটে যান, ওখান থেকে ম্যাগাজিন পাবেন। আর যদি ম্যাগাজিন না পান, আমার সাথে এসে যোগাযোগ করবেন, ম্যাগাজিন দুটো আমার অলরেডি নামানো আছে, আমি দিয়ে দেব। এটা সেটা কোন নামে? সেপ্টেম্বর অক্টোবর। এটা আমি অলরেডি, এটা মানে এসএসসি গ্রুপে অলরেডি দেয়া হয়েছে এই জিনিসটা। জি স্যার এটাতে দেওয়া আছে। স্কলার সেশন ক্লাস গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। মানে এই পিকচারটা দেওয়া আছে সেপ্টেম্বর অক্টোবর। আর প্রথম রাউন্ডে যারা কোয়ালিফাই করবেন, সম্ভবত 15 জনকে কোয়ালিফাই, 12 থেকে 15 জনকে কোয়ালিফাই করানো হবে, তারা হচ্ছে 4 থেকে 5 মিনিটের বক্তৃতা দিবেন সেকেন্ড এটা রাউন্ডে। কি আগে থেকে সবাই রেডি আছে? এবার হ্যাঁ, এটার টপিকও দিয়ে দেওয়া হবে। মানে এখন তো আমি আনঅফিশিয়ালি বলতেছি আপনাদের ক্লাসে, অফিশিয়ালি বলে দেওয়া হবে যে what I want to change of my reality, যে আমার পরিবেশের বা আমার চারিপাশের আমি মানুষের ভিতর কি কোন চিন্তা ভাবনাটা চেঞ্জ করতে চাই। what I want to change of my reality। দ্বিতীয়টা হচ্ছে how can I make the world a better place। এরকম কিছু দেওয়া হবে স্যার? এরকম কিছু না, এই তিনটার ভিতর যে কোনো একটা নিয়ে বলবেন। এটা তো রচনা করা যায়। সেটা কতক্ষণ বলতে হবে? 4টা 5 মিনিট। স্যার আপনি কি হয়েছে চেঞ্জ করতে চান? স্যার ডিপ্রেশন দরকার নেই না? স্যার আপনি কি হয়েছে চেঞ্জ করতে চান? যেমন আপনারা যদি টেক্সটাইল, এগুলো কিন্তু টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন 7 এর টপিক, ওখানে প্রথম রাউন্ডে এরকম এমসিকিউ থাকে, দ্বিতীয় রাউন্ড উপস্থিত বক্তৃতা থাকে। এবং আপনারা যদি ইউটিউবে সার্চ দেন, আমি হচ্ছে এটা নিয়ে বলছিলাম, আমার 2.5 মিনিটের ভিডিও পাবেন, ওটা দেখে নিন। আচ্ছা আর তারপরে হচ্ছে
সবাই যদি ফেল করে, সবাই যদি 0 পায়, যে 12 জন 1 থেকে 12 পাবে বা যে 12 জন 1 পাবে তারা করে স্যার রেজাল্ট উপর ডিপেন্ড করে সেটা কথা। স্যার কিন্তু এই যে আমার যে অ্যাচিভমেন্ট এটা নিয়ে আমি প্রাউড, এরা ইন্ডিভিজুয়াল যেমন অনেকে হচ্ছে পরিবেশ রক্ষার সাথে যে ক্লাবগুলো আছে সামাজিক সংগঠন সে ফাউন্ড করছে বা সে কো-ফাউন্ডার, সে যার যা আছে বা আপনি যেটা করতে চান তাহলে what I want to change of my reality বা how can I make the world a better place, আপনি এখন করতেছেন না কিন্তু আপনি করতে চান। উপরে দুইটা তো হাইপোথেটিক্যাল যেটা আমি করতে চাই, আর 3 নাম্বারটা আমি যে করছি ওটা নিয়ে আমি গর্বিত, আমি একটা ব্যবসা আমি করছি। স্টেট করব না শুধু করে দিব না এটা ওপেন রাখ, যেটা ইচ্ছা সেটা নিয়ে বলতে পারবেন। টপিক দিয়েই দিছি, মানে সব দিয়েই দিছি, আপনারা প্রিপেয়ার মানে নিজেদেরকে প্রস্তুত করছেন। আজকে 25 তারিখ সব ওপেন আছে, মানে ওখানে গিয়ে কোনো সারপ্রাইজ পাবেন না। কি এই যে হ্যাঁ অফিশিয়ালি মানে এগুলা এই যে এই কোশ্চেনের এই ইয়েটা ফরম্যাটিংটা বা এই যে ফ্রেমওয়ার্কটা এটা কে করছে? আপনি বুঝবেন না হাতের লেখা কি চেনা যাচ্ছে? হ্যাঁ আপনার মধ্যে স্যার আবার এই টাইটেল এগুলো কে দিচ্ছে? আপনি আমি তো দিচ্ছি। সম্ভব অর্গানাইজেশন আপনি কোশ্চেন করবে তারাই বলছে। তাই স্যার স্যার তাহলে ঠিক আছে স্যার বুঝতে পেরেছি আরিফুল স্যার আর আমি মিলে করতেছি কোশ্চেন। আপনি দুজন মিলে হুম। আচ্ছা সাড়ে এই 12 দুইটা